আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা চ্যাপ্টারের অর্থাৎ 4 নম্বর চ্যাপ্টারের আজকে আমরা 4 নম্বর ক্লাস ভিডিওটা রেকর্ড করছি। আজকের এই ক্লাস ভিডিওতে দেখানো হবে কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের থিম কাস্টমাইজ করতে হয়। আমরা অলরেডি ইতোমধ্যে ব্লগার ওয়েবসাইটের থিম কাস্টমাইজেশনের বিভিন্ন দিক আলাপ আলোচনা করেছি। অনুরূপভাবে আমাদের ওয়ার্ডপ্রেস থিমগুলোকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি, কোথায় থেকে আমরা ওয়ার্ডপ্রেস থিমগুলো পাবো, সেগুলো কিভাবে আপলোড করতে হয় বা কিভাবে মানে পুরো সিস্টেমটা কাজ করে, এইসব ব্যাপারগুলো নিয়ে আজকের এই ক্লাসে আমি আলাপ আলোচনা করার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে এইখানে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা ওপেন করে রেখেছি, আর এখানে আমাদের ওয়েবসাইটের পাবলিক ভিউটা ওপেন করে রেখেছি। আশা করছি আপনারা এগুলো জানেন যে কীভাবে ওপেন করতে হয়। আমি আর আজকে নতুন করে বলছি না বা আজকের পর থেকে এগুলো বলবো না। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এখন থিম ইনস্টল করার চেষ্টা করব। তো এই ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই আপনাকে এই কোর্সের আগের ভিডিওগুলো কমপ্লিট করে আসতে হবে, তাহলে আপনি এই ভিডিওটা বুঝতে পারবেন। আর আমাদের কোর্সের সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি আমাদের কোর্সের পেজটাতে আসতে পারবেন। যাই হোক, তো আমি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থিম ইনস্টল করতে যাচ্ছি। তো থিম কি জিনিস বা কিভাবে কাজ করে, এগুলো যারা আমাদের ব্লগার ওয়েবসাইটে থিম কাস্টমাইজেশন দেখেছেন তারা অলরেডি এগুলো জানেন। এগুলো নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। আমরা যেহেতু আগের চ্যাপ্টারে এসব ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনা করেছি, সেক্ষেত্রে এই চ্যাপ্টারে আমি আর ওইসব বেসিক থিওরিতে আর যাচ্ছি না। তো সরাসরি আমি এখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা থিম ইনস্টল করতে যাব। এই জন্য এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমস এই বাটনটাই চাপ দিতে হবে। তো এখানে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে বাই ডিফল্ট আমাদের সি প্যানেলে 3টা থিম ইনস্টল করা রয়েছে, বা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসে 3টা থিম ইনস্টল করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 2019, 2020 আর এইখানে হচ্ছে একটা রয়েছে 2021। আচ্ছা, তো এইগুলো আমাদের ডিফল্ট থিম। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি তার সঙ্গে আর কি এইগুলো ফ্রিতে চলে এসেছে। এখন যদি আমি নতুন করে অন্য কোনো থিম ইনস্টল করতে চাই আমাদের ওয়েবসাইটে, তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড নিউ বাটন, এখানে চাপ দিতে হবে। ওয়ার্ডপ্রেসে আপনি 2টা সিস্টেমে থিম ইনস্টল করতে পারবেন, যেভাবে আমরা ব্লগারে থিম ইনস্টল করছি সেম সিস্টেম। একটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের যে কি বলে যে প্লেলিস্ট রয়েছে বা হচ্ছে থিমের যে লাইব্রেরি রয়েছে সেখান থেকে আমরা ইনস্টল করতে পারি। আর একটা হচ্ছে বিভিন্ন তো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে থিম ডাউনলোড করে তারপরে সেগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে পারি বা আপলোড করতে পারি। আপনারা অলরেডি জেনেছেন যে ব্লগার ওয়েবসাইটের ফ্রি থিম রয়েছে, পেইড থিম রয়েছে। অনুরূপভাবে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও ফ্রি থিম এবং পেইড থিম রয়েছে। তো আমি এই থিম ইনস্টল করার জন্য কি কাজ করলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমসের ভেতরে আসলাম, এরপরে হচ্ছে অ্যাড নিউ এই বাটনটাই চাপ দিলাম। তো আপনি যদি অন্য কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনার থিমটা ডাউনলোড করে নিয়ে থাকেন, তাহলে সেটা আপনি যে আপলোড থিম এখানে চাপ দেওয়ার মাধ্যমে আপনার থিমটা আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারবেন। আচ্ছা, আমরা ব্লগার ওয়েবসাইটে থিমের কোড কপি করে নিয়ে পেস্ট করেছিলাম আমাদের ওয়েবসাইটে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঝামেলাটা নাই, মানে সরাসরি আপনি থিমের ফাইলটা আর কি আপলোড করতে পারবেন। আচ্ছা, আর আরেকটা ব্যাপার হলো ব্লগার ওয়েবসাইটের যে ডিফল্ট থিমগুলো ছিল সেগুলো খুবই কম ছিল এবং দেখতে খুব একটা মানানসই ছিল না। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেসের থিমের যে লাইব্রেরি রয়েছে, এখানে বিশাল একটা লাইব্রেরি রয়েছে এবং এখানে হাজার হাজার থিম রয়েছে। আপনার যেইটা পছন্দ এখান থেকে আপনি সেইটা খুঁজে বের করে নিয়ে আপনি আপনার ওয়েবসাইটে আপডেট করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে প্রচুর থিম রয়েছে। আচ্ছা, তো এখান থেকে কোন থিম আমাদের প্রয়োজন হবে বা কীভাবে আমরা থিম বাছাই করব, চলুন শুরুতে সেই ব্যাপারগুলো একটু জেনে নিই। তো এই যে ওয়ার্ডপ্রেসের যে থিমের লাইব্রেরি রয়েছে এর ভিতর থেকে যদি আপনি থিম সার্চ করতে চান সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে একটা সার্চ ফিল্টার রয়েছে, ফিচার ফিল্টার। তার পাশে এখানে দেখতে পাচ্ছেন যে লেটেস্ট এবং ফেভারিটস রয়েছে। আচ্ছা, তো লেটেস্ট এই বাটনটার উপরে চাপ দিলে সর্বশেষ যে থিমগুলো আর কি ওয়ার্ডপ্রেস লাইব্রেরিতে যুক্ত হয়েছে তার তালিকা এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে ফেভারিটস নামে যে ইয়েটা রয়েছে, তো এখানে যদি আমাদের কোনো ফেভারিট থিম থেকে থাকে তাহলে এগুলো আর কি এখানে দেখাবে। তো আমরা যেহেতু এখনও কোনো থিম ফেভারিট হিসেবে মার্ক করি নাই, যার ফলে আর কি এখানে সেগুলো দেখতে পাচ্ছি না। যাই হোক, তো আমি এখান থেকে ফিচার ফিল্টার এখানে আসছি। তো আমাদের থিমটা আসলে কী ধরনের হবে প্রথমে সেখান থেকে মানে এই তালিকা থেকে আমরা চুজ করতে পারি। এরপরে আমাদের থিমে কী ধরনের ফিচার থাকবে সেটা আমরা এখান থেকে নির্বাচিত করতে পারি। তারপরে আমাদের থিমের লেআউট কী ধরনের আমরা চাই সেটা আমরা এখান থেকে নির্বাচন করতে পারি। সবশেষে অ্যাপ্লাই ফিল্টারে চাপ দেওয়ার পরে আমরা যে যে বিষয়গুলো সম্পর্কিত থিম চাচ্ছি সেইগুলো এখানে দেওয়ার পরে অ্যাপ্লাই ফিল্টারে চাপ দিলে ওই রকম কোনো থিম থাকলে আমাদের সামনে সেগুলো চলে আসবে। তো এখন আমি আপনাদেরকে একটা ব্লগ বা হচ্ছে নিউজ পেপার বা হচ্ছে ম্যাগাজিন টাইপের আর কি ওয়েবসাইট
হচ্ছে কাস্টমাইজেশন দেখাতে চাচ্ছি। তো এই জন্য আমাদেরকে এখান থেকে ব্লগ অথবা এখান থেকে নিউজ সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে ম্যাগাজিন বা অন্য নামে কোনো ক্যাটাগরি নাই, এখানে শুধুমাত্র ব্লগ রয়েছে আর হচ্ছে নিউজ রয়েছে। তো সাপোজ আমি এখান থেকে নিউজটাই টিক চিহ্ন দিয়ে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এই নিউজ পেপার ওয়েবসাইটের ভেতরে আপনি কী ধরনের ফিচার চাচ্ছেন আপনি এখান থেকে সেগুলোতে টিক দিতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নিউজ পেপার ওয়েবসাইটের লেআউট কী ধরনের হবে সেটাও আপনি এখান থেকে নির্বাচিত করে দিতে পারবেন। গ্রিড লেআউট, 1 কলাম, 2 কলাম, 3 কলাম, 4 কলাম, লেফট সাইড বা রাইট সাইড বার বা হচ্ছে ওয়াইড ব্লকস, মানে যত ধরনের আপনার থিম পছন্দ বা আপনি চান আপনি সেটা এখান থেকে ইচ্ছা মতো নিতে পারবেন। বুঝতেই পারছেন যে অনেকগুলো ফিচার রয়েছে। তো শুধুমাত্র আমি এখান থেকে নিউজ এই বাটনটায় টিক চিহ্ন দেওয়ার পরে অ্যাপ্লাই ফিল্টার এই বাটনটায় চাপ দিচ্ছি, উপরেও রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে নিচেও রয়েছে। তো আমি অ্যাপ্লাই ফিল্টার এই বাটনটায় চাপ দিলাম, তাহলে নিউজ পেপার জাতীয় যত ওয়েবসাইট রয়েছে সেগুলো এখানে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আর কি ওয়েবসাইট এখানে চলে আসছে, অনেকগুলো থিম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ইচ্ছা মতো যে কোনো একটা থিম আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করতে পারি। তো আমি একটু দেখি যে কোন থিমটা আমাদের পছন্দ হয়। উপরে যে কয়েকটা থিম দেখে আসলাম ওইগুলো মোটামুটি ভালোই ছিল। এখানে একটা থিম রয়েছে, এখানে একটা রয়েছে, তারপরে নিচে যেহেতু এখানে হাজার হাজার থিম রয়েছে, সো এগুলোর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ এগুলো জাজ করা খুবই মুশকিল। এই যে এখানে একটা সুন্দর থিম রয়েছে। তো আমরা একটু আগে উপরে যে থিমগুলো আর কি দেখছিলাম সেখান থেকে একটা নিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আমি উপরের দিকে আসছি, এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন যে প্রেস বুক, এই থিমটা অনেক সুন্দর। তারপরে এখানে আমরা আরেকটা মানে আমাদের ব্লগার ওয়েবসাইটে আমরা যে ধরনের থিম নিয়ে কাজ করেছি এটা অনেকটা মানে ওই রকমই লাগছে দেখতে, তাই না? দেখে হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমি এই থিমটা আর কি আমাদের ওয়েবসাইটে ইনস্টল করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে প্রিভিউ বাটনে চাপ দেওয়ার পরে প্রত্যেকটা থিম দেখে নিতে পারেন যে এই থিমটা দেখতে কী রকম হবে। আচ্ছা, তো আমি যদি এখান থেকে প্রিভিউ বাটনটায় চাপ দিই তাহলে খেয়াল করেন এই থিমটার একটা প্রিভিউ এখানে চলে আসছে। আচ্ছা, এই যে এই থিমটা আসলে দেখতে এইরকম হবে এবং আমরা কাস্টমাইজ করে আমাদের ইচ্ছা মতো আর কি এই থিমটাকে সাজাতে পারবো। আচ্ছা, তো আমি এখান থেকে জাস্ট ক্রস বাটনটাই কেটে দিচ্ছি। এখন যদি আমি এখান থেকে ইনস্টল এই বাটনটায় চাপ দিই তাহলে এই থিমটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমি চাপ দেওয়ার পরে এখানে ইনস্টলিং এই কথাটা লেখা আছে। তো এখন এই থিমটা আমাদের সি প্যানেলের আমাদের যে হোস্টিং রয়েছে সেইখানে আর কি এই থিমের ফাইলগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এই ট্রান্সফার হওয়ার প্রক্রিয়াটাকে আমরা আসলে বলছি ইনস্টল করা। তো এই থিমটা দেখতে পাচ্ছি ইনস্টল করা হয়ে গেছে, এখন এইটাকে অ্যাক্টিভেট করতে হবে। তো আমি এখন এখান থেকে অ্যাক্টিভেট বাটনটায় চাপ দিচ্ছি। তো অ্যাক্টিভেট বাটনে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে থিমটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন যে এই যে নিউজ বিট এই থিমটা ইনস্টল হয়ে গেছে এবং তার সঙ্গে দেখতে পাচ্ছি যে এইখানে মানে এই থিমের আরও একটা কি সাব ক্যাটাগরি থিম এখানে চলে আসছে, আমরা চাইলে এটাকে অ্যাক্টিভেট করতে পারি। তো এখন এই মুহূর্তে আমাদের সি প্যানেলে বা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে মোটামুটি 3টা 2টা 5টা থিম ইনস্টল করা রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা কিভাবে এই থিমটাকে ইনস্টল করলাম। এটা হচ্ছে আমরা হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের থিম লাইব্রেরি অর্থাৎ অ্যাড নিউ এই বাটনটাতে চাপ দেওয়ার মাধ্যমে থিমগুলো খুঁজে বের করে ইচ্ছা মতো একটা থিম সেট আপ করলাম। এখন যদি আপনি বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে কোনো থিম ডাউনলোড করেন তাহলে সেটাকে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে ইনস্টল করবেন, চলুন আমরা এবার সেই ব্যাপারে জেনে নিই। তো প্রথমে আমি একটা নতুন ট্যাব খুলে নিচ্ছি এখানে। তো মনে করেন যে আপনি আসলে জানেন না যে কোন থিম আপনার জন্য বেটার হবে। আপনি সাপোজ একটা ম্যাগাজিন টাইপের ওয়েবসাইট খুলতে যাচ্ছেন বা নিউজ বা ব্লগ বা ই কমার্স বা যে কোনো টাইপের হতে পারে না কেন। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি এখানে বিভিন্ন ধরনের মানে থিম নিয়ে কাজ করতে পারবেন। আমি যদি এখান থেকে আবারও অ্যাড নিউ বাটনটায় চাপ দিই তাহলে ব্যাপারটা পরিষ্কার বুঝতে পারবেন। ফিচার ফিল্টার এখানে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ব্লগ থিম, ই কমার্স থিম, শিক্ষা প্রতিষ্ঠানের থিম, তারপরে এন্টারটেইনমেন্ট মানে নাটক, সিনেমা, মুভি ডাউনলোডের ওয়েবসাইটের মতো, তারপরে ফুড এবং ড্রিঙ্ক জাতীয় থিম, তারপরে হলিডে, নিউজ, ফটোগ্রাফি, পোর্টফোলিও, মানে বিভিন্ন ধরনের আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো। মানে আপনি ইন্টারনেটের যত ধরনের ওয়েবসাইট দেখতে পান তার সব কিছুই আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা সম্ভব। যাই হোক, তো আমি একটা থিম যেহেতু আপলোড করব তো সেই ক্ষেত্রে আমি এখন এখান থেকে যে আপলোড থিম এখানে চাপ দিচ্ছি। মানে যে কোনো সময় আপনি অ্যাপিয়ারেন্স থেকে থিমের ভেতরে আসার পরে অ্যাড নিউ বাটনে চাপ দেবেন, তারপরে দেখবেন যে থিম আপলোড করার অপশনটা চলে আসবে। তো চলে আসলো এখানে আপলোড থিমস, আমি এখন এখানে চাপ দিলাম। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে চুজ ফাইল দেওয়া রয়েছে। তো থিমের ফাইলটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে ইনস্টল নাও এই বাটনটায় চাপ দিলে আপনার কাঙ্ক্ষিত থিমটা ইনস্টল হয়ে যাবে।
তো আমি এখন একটা থিম আসলে ডাউনলোড করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ফিচার ফিল্টারে চাপ দিচ্ছি, তারপরে আমি ব্লগ লিখে এখান থেকে অ্যাপ্লাই করছি। এরপরে আমি একটা ব্লগের থিম চুজ করে সেটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করার চেষ্টা করব। তো আমি ব্লগ ফিল্টার দিয়ে আস্তে আস্তে খুঁজতে নিচের দিকে আমি আসছি, দেখা যাক কোন থিমটা পছন্দ হয়। মোটামুটি প্রেস বুক নামে যে থিমটা রয়েছে এটা আমি আগেও দেখেছিলাম, ভালো লাগছিল। তো ওই থিমটাই আসলে ইনস্টল করার চেষ্টা করব ডাউনলোড করে। তো এই জন্য আমি এই যে প্রেস বুক গ্রিড ব্লগস এইটা লিখে গুগলে সার্চ দেব। প্রেস বুক গ্রিড ব্লগস এটা লিখে আমি এখন গুগলে সার্চ দিচ্ছি। তো সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসলো। আমি এখন এটার ভিতরে ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার পরে আমি এখন এই থিমটা আসলে ডাউনলোড করব। তো আমি এখন এখানে ডাউনলোড বাটনে চাপ দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড বাটনে চাপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে থিমের ফাইলগুলো ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, মোটামুটি 238 কিলোবাইটের মতো। আচ্ছা, এটা ডাউনলোড ফোল্ডারে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের থিম লাইব্রেরি থেকে একটা থিম দেখে তারপর সেটাকেই তো আবার সার্চ দিয়ে ডাউনলোড করলাম, তাই না? তো এটা মানে একই কাজ দুইবার করার মতো হয়ে গেল। তো আপনার যদি মনে হয় যে আপনি ইউটিউবে সার্চ করবেন যে কোন থিমটা ভালো, বা বেস্ট ওয়ার্ডপ্রেস থিম, বেস্ট ব্লগার থিম, বেস্ট ম্যাগাজিন থিম, বেস্ট নিউজ পেপার থিম, ইউটিউবে বা গুগলে এইসব ব্যাপার নিয়ে আপনি সার্চ করার পরে আপনার যদি মনে হয় যে এই থিমটা আপনার পছন্দ হলো, তাহলে ওই থিমের নামটা লিখে আমরা একটু আগে গুগলে যেভাবে সার্চ করলাম সেভাবে আপনি সার্চ করে খুঁজে বের করে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনাকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসার পরে এই যে আপলোড থিম এখান থেকে চুজ ফাইলে চাপ দিতে হবে। তারপরে আমরা থিমটা যেখানে ডাউনলোড করেছি আমি এখন সেখানে চলে যাচ্ছি। ডাউনলোড ভেতরে আসার পরে দেখতে পাচ্ছেন যে প্রেস বুক, আমি এইটাকে জাস্ট সিলেক্ট করে ওপেন করছি। আচ্ছা, তো ওপেন করার পরে আমি এখান থেকে ইনস্টল নাও বাটনে চাপ দিচ্ছি, দেখা যাক এটা কি হয়। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন যে আনপ্যাকেজিং চলছে। তো এটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এখানে বলছে সাকসেসফুলি ইনস্টলেড থিম, প্যারেন্ট থিম। আচ্ছা, তো এই থিমটা আমাদের ওয়েবসাইটে ইনস্টল হয়ে গেছে। আমরা যদি এখন অ্যাপিয়ারেন্স থেকে থিমস এখানে চাপ দিই বা অ্যাক্টিভেট বাটনে চাপ দিলে এই থিমটা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে থিম বাটনটায় চাপ দিচ্ছি, তাহলে আমরা ওই থিমটাকে আমরা আমাদের এই কী বলে যে এখানে দেখতে পাবো আর কি। এইটা হচ্ছে সেই জায়গা যে এখানে আমাদের এই থিমগুলো আমাদের সি প্যানেলে বা হোস্টিং অ্যাকাউন্টে এগুলো ইনস্টল করা রয়েছে। আচ্ছা, কতগুলো থিম ইনস্টল করতে পারবো আমরা? যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়েবসাইটের 2 GB জায়গা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো থিম আর কি এখানে ইনস্টল করতে পারবো। এরপর ইচ্ছা মতো যে কোনো একটা ইউজ করতে পারবো। যদি ব্যাপারটা এইরকম হয় যে আপনার ওয়েবসাইটের জায়গা খুব একটা বেশি নাই, সেই ক্ষেত্রে কিন্তু মানে আপনি যদি অনেক থিম ইনস্টল করে ফেলেন চেক করার জন্য কোনটা ভালো, সেই ক্ষেত্রে আপনার যেগুলো প্রয়োজন হবে না সেগুলোকে আপনি পরবর্তীতে ডিলিট করে ফেলবেন, সেই ক্ষেত্রে ব্যাপারটা ভালো হয়। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে ফেসবুক থিমটা এখানে আর কি ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে যে থিমটা রয়েছে আর কি, এই থিমটাকে আমরা এখন এইখানে মানে অলরেডি তো অ্যাক্টিভেট করাই আছে, আপনি চাইলে এইটাকেও অ্যাক্টিভেট করতে পারেন যেটা আমরা একটু আগে ইনস্টল করলাম। তো আমি এখন যে থিমটা নিয়ে কাজ করবো আপনারাও সেই থিমটা নিয়ে কাজ করবেন, তাহলে আর কি কাজগুলো একই রকম হবে। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এখানে যে অতিরিক্ত যে থিমগুলো রয়েছে এই থিমগুলোকে আমরা ডিলিট করতে পারি কীভাবে? দেখতে পাচ্ছেন যে এখানে মাউস পয়েন্টার রাখলে ডিলিটের কোনো অপশন আসছে না। তো মানে এইগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটের জায়গা খেয়ে রয়েছে। তো কতটুকু জায়গা খেয়ে ফেললো এই 3টা থিম এখানে নিয়ে আসার ফলে আমরা একটু চলেন চেক করি। তো চেক করার জন্য আমি এখন যে কাজটা করব, আমাদের সি প্যানেল অ্যাকাউন্টে এখন লগ ইন করছি। তো সি প্যানেল অ্যাকাউন্টে কীভাবে লগ ইন করতে হয় আপনারা তো অলরেডি জানেনই। তো আমি জাস্ট এখানে লগ ইন করার পরে আমরা একটু চেক করবো যে কতটুকু জায়গা ফুরিয়েছে এখন পর্যন্ত। তো দেখতে পাচ্ছি এখানে ডিস্ক ইউজেস দেখাচ্ছে 66 মেগাবাইট, তার মানে প্রায় 66 মেগাবাইট জায়গা দখল করে নিয়ে ফেলেছে। আচ্ছা, যদিও আমরা যেহেতু প্রায় 2টা থিম পরবর্তীতে 3টা থিম ইনস্টল করে ফেলেছি, সেক্ষেত্রে জায়গাটা এখানে আসলে বেশি দেখানোর কথা। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে হয়তো বেশি দেখাবে, হয়তো এখনো মেজারমেন্ট কমপ্লিট হয়নি আর কি, যাই হোক না কেন। আচ্ছা, তো এখন যদি আমরা চাই যে এই যে আগের যে থিমগুলো ছিল মানে যেগুলো আর কি প্রয়োজন নাই, যেমন এই যে 2019 হাবিজাবি এইসব থিমগুলোকে যদি আমরা এখন ডিলিট করে দিতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে আসতে হবে সি প্যানেলে। তো সি প্যানেলে আসার পরে আপনাকে ফাইল ম্যানেজার কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে ফাইলসের আন্ডারে ফাইল ম্যানেজার রয়েছে। তো আমি এখন এখানে ফাইল ম্যানেজার এই বাটনটার উপরে চাপ দিলাম, এবং চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপে আমাদের ফাইল ফোল্ডারগুলো যেভাবে চলে আসে কম্পিউটারে বা ল্যাপটপে অনুরূপভাবে আর কি মোটামুটি চলে আসলো। এখন এখান থেকে আপনাকে আসলে খুঁজে বের করতে হবে যে কোথায় আপনার ফাইলগুলো রয়েছে। তো সাধারণত ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট যদি আমরা ইনস্টল করি বা সেট আপ করি, সেই ক্ষেত্রে সকল ফাইলগুলো
পাবলিক HTML এটার ভিতরে থাকে। তো আমি হচ্ছে পাবলিক HTML এর উপরে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ফোল্ডার চলে আসলো। আমি এখান থেকে WP কন্টেন্ট এর উপরে চাপ দিচ্ছি। তো WP কন্টেন্টের উপরে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে প্লাগ ইন থিম অনেকগুলো জিনিসপত্র চলে আসছে। এখান থেকে ঢুকবো আমরা থিমের ভেতরে, দেখতে পাচ্ছেন থিমটা এখানেও চলে আসলো। যদি আমরা প্লাস মাইনাস এসব আইকনগুলোতে চাপ দিই তাহলে এইখানে এক্সপান্ড হয়ে যাবে, আর এইসব লেখার উপরে চাপ দিলে সেগুলো এই পাশে চলে আসবে। তো আমি যেহেতু WP কন্টেন্ট লেখার উপরে চাপ দিয়েছিলাম, যার ফলে এর ভেতরে কী কী আছে সেগুলো আর কি এখানে চলে আসছে। তো এখান থেকে আমি এখন ঢুকে পড়লাম, থিমের উপরে ডাবল ক্লিক করছি। তো আমাদের কী কী থিম ইনস্টল করা রয়েছে আমরা সব কিছুই আর কি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু অলরেডি কোন থিমটাকে অ্যাক্টিভেট করে রেখেছি, এই যে নিউজ বিট নামে যে থিমটা রয়েছে এটা যেহেতু আমরা অ্যাক্টিভেট করে রেখেছি, সেই ক্ষেত্রে বাদ বাকিগুলো ডিলিট করে দিলে কোনো প্রবলেম নাই। তো এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে একটু আসি, দেখতে পাচ্ছেন যে নিউজ বিট প্রথমেই রয়েছে। তো নিউজ বিট, নিউজ আপ, বুক, গ্রিড ব্লকস এইগুলো আর কি রাখবো। রেখে নিচের যে 3টা থিম রয়েছে মানে যেগুলো ইউজলেস এগুলোকে আমরা এখন ডিলিট করে ফেলবো। তো এই জন্য আমি এখন এই হচ্ছে 29 উপরে রাইট ক্লিক করে ডিলিট বাটনে চাপ দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে স্কিপ চাপ দিলাম। আচ্ছা, এখন খেয়াল করেন এখানে কি বলছে, স্কিপ দ্য ট্র্যাশ অ্যান্ড পারমানেন্টলি ডিলিট দ্য ফাইলস। তো এখানে চাপ দেওয়ার পরে যদি আপনি কনফার্ম করেন তাহলে আপনার এই থিমের ফাইলটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি এখন এখান থেকে কনফার্ম বাটনে চাপ দিলাম। এরপরে আবার এই যে 2019 যেটা আছে এর উপরে রাইট ক্লিক করে 2020 এখানে দিয়ে কনফার্ম দিয়ে দিলাম। এরপরে হচ্ছে যে 2021 যেটা রয়েছে রাইট ক্লিক করে ডিলিট, তারপর এখান থেকে স্কিপে চাপ দেওয়ার পরে ও কনফার্ম করে দিলাম। তার মানে 3টা থিম আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের সি প্যানেল থেকে সরিয়ে ফেলেছি। তো এখন আমাদের সি প্যানেলে আর থাকার তেমন প্রয়োজন নাই, আমি জাস্ট এখান থেকে বেরিয়ে আসছি। এরপরে আমাদের থিম যে জায়গাতে ছিল আর কি ড্যাশবোর্ডের এই জায়গাটা আমি এখন রিফ্রেশ করে দেখব যে বাদবাকি থিমগুলো চলে গিয়েছে কিনা। ইয়েস, তো দেখতে পাচ্ছেন যে সি প্যানেল থেকে রিমুভ করে দেওয়ার ফলে বাদবাকি কোনো থিম আর এখানে নাই। তো এখন এই যে থিমটা আমরা ইনস্টল করে ফেলেছি সেই থিমটাকে যদি আমরা কাস্টমাইজ করতে যাই তাহলে এখন কিভাবে কাস্টমাইজ করতে হবে, আমি জাস্ট এখানে ড্যাশবোর্ডে চাপ দিয়ে ডিফল্ট ইন্টারফেস যেটা থাকে আর কি ওয়ার্ডপ্রেসের সেখানে চলে আসলাম। এরপরে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রিফ্রেশ করে দেখব যে ওই থিমটা আমাদের ওয়েবসাইটে সেট আপ করে ফেলার পরে দেখতে কীরকম লাগে। তো এই জন্য আমি এখন যে কাজটা করব, আমাদের ওয়েবসাইটের পাবলিক ভিউতে আসার পরে আমি জাস্ট এখান থেকে রিফ্রেশ করছি। রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছেন যে পুরো ওয়েবসাইটের লুকটাই একেবারে চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন মোটামুটি একটা ওয়েবসাইট ভাব আসছে। এতদিনে আসলে আমাদের ওয়ার্ডপ্রেসে কোনো ওয়েবসাইট যে ভাবের যে কথাটা আসার কথা সেটা আসলে আসছিল না। দেখতে পাচ্ছেন যে এখানে লাইভ তারিখ দেখাচ্ছে, আজকের তারিখ, এবং হচ্ছে কীভাবে ডেটগুলো শো করছে এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস সেটিংস থেকে যে আমরা গতদিন যে আর কি তারিখ দেখেছিলাম, টাইম দেখেছিলাম, ওইটা আপনি যেভাবে সেট করবেন এখানে কিন্তু ঠিক সেইভাবেই শো করবে। সুতরাং এই টাইমগুলো যদি আপনার কাছে উল্টাপাল্টা মনে হয় বা যদি আপনি আরও কাস্টমাইজ করতে চান তাহলে আপনি সেটিংস থেকে করতে পারেন। আমরা গতদিনে দেখেছিলাম যে সেটিংস থেকে এইগুলো কীভাবে চেঞ্জ করতে হয় বা সেট আপ করতে হয়। যাই হোক, তো এখন এই থিমটাকে আমরা আসলে এখন স্টেপ বাই স্টেপ কাস্টমাইজেশন করব বা এইসব কাজগুলো করব। তো এর জন্য শুরুতে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের বেশ কিছু পোস্ট লাগবে। তো যার ফলে বেশ কিছু পোস্ট যদি আমাদের ওয়েবসাইটের ভেতরে থাকে তাহলে যেটা হবে, আমরা পোস্টগুলো খুব সহজেই মোটামুটি কাস্টমাইজ করতে পারবো। আর যদি কোনো পোস্ট না থাকে তাহলে দেখতে কেমন লাগবে না লাগবে সেগুলো আসলে বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। তো আমরা হচ্ছে গত চ্যাপ্টারে অর্থাৎ আমরা যখন ব্লগ আর ওয়েবসাইট নিয়ে কাজ করেছিলাম, খেয়াল করেন এই যে আমরা যখন ব্লগ আর ওয়েবসাইট নিয়ে কাজ করেছিলাম তখন হচ্ছে আমরা আপনাদেরকে বিভিন্ন পোস্ট সংযুক্ত করে ফাইল দিয়েছিলাম যেগুলো ডাউনলোড করে আপনি আপনার ওয়েবসাইটে ইনস্টল করেছিলেন বা আপলোড করেছিলেন, এরপরে সেইগুলো নিয়ে কাস্টমাইজ করেছেন। তো আমরা যেহেতু এখনও কিভাবে পোস্ট লিখতে হয় বা পোস্ট লেখার নিয়মকানুন কী রয়েছে সেগুলো যেহেতু আমরা অলরেডি এখনও শিখতে পারি নাই বা শেখা হয় নাই, যেহেতু সেগুলো আমরা পরের চ্যাপ্টারে রয়েছে সেই বিষয়গুলো, তো যার ফলে আমরা এখন কিছু ডেমো কন্টেন্ট বা ডেমো পোস্ট আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ভেতরে ইনস্টল করব। তো এই কাজটা এখন আমরা করার জন্য এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিছু ফাইল খুঁজে বার করতে হবে। তো দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটের থিম কাস্টমাইজেশনের এখানে একটা শর্ট কোড রয়েছে 5 নম্বর ক্লাস। আমরা হচ্ছে এই যে ব্লগার ওয়েবসাইট তৈরি করে যে সকল প্র্যাকটিস ফাইল রয়েছে, আমি এটা রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাবের ভেতরে যাচ্ছি। তো এইখানে এখন কত নম্বর ক্লাস ভিডিওর ভেতরে আমাদের থিমের ফাইলগুলো রয়েছে, এখন সেগুলো আর কি খুঁজে বের করতে হবে প্রথমে।
তো আমি হচ্ছে এখান থেকে যে 5 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে 3 নম্বর চ্যাপ্টারের 5 নম্বর যে ক্লাস ভিডিওটা রয়েছে এর ভেতরে ঢুকে দেখব যে এইখানে কোনো থিম রয়েছে কিনা ফাইল। আচ্ছা, তো এই জন্য আমি এখন এখান থেকে 3 নম্বর চ্যাপ্টারের ভেতরে ঢুকলাম, ঢুকে 5 নম্বর ক্লাসের ভেতরে ঢুকলাম। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি যে ব্লগ পোস্টের একটা ফাইল রয়েছে। তো এই ফাইলটাকে আমি এখন ডাউনলোড করে নিব। তো এই জন্য আমি এখানে জাস্ট রাইট ক্লিক করে ডাউনলোড করে নেব। আমি আশা করছি যে এটা অলরেডি আপনাদের কাছে হয়তো ডাউনলোড করাই আছে। তো ডাউনলোড করা থাকলে নতুন করে ডাউনলোড করতে হবে না। আপনার কাছে যে কোনো পোস্টের ডেমো ফাইল থাকলে আপনি সেইটাকে জাস্ট ডাউনলোড করে নেবেন, বা থাকলেও সেটাই আপলোড করবেন। তো আমি যেটা আর কি ডাউনলোড করলাম তো হচ্ছে 3 নম্বর চ্যাপ্টারের 5 নম্বর ক্লাস ভিডিওর ভেতরে যে ফাইলটা ছিল, যদি আপনারাও এইটা ডাউনলোড করেন তাহলে এক্স্যাক্ট আমি যেভাবে কাজ করছি আপনাদের সঙ্গে আর কি ম্যাচ করবে। তাছাড়া কাস্টমাইজেশন করতে গিয়ে হয়তো সমস্যা হতে পারে। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এসে এখন আমাদের এই যে আমরা ব্লগারে যে ফাইলটা ডাউনলোড করলাম সেই ফাইলটাকে এখন এখানে ইম্পোর্ট করতে হবে। আমরা ব্লগার থেকে যেটা ডাউনলোড করলাম বা এক্সপোর্ট করলাম সেটা এখন এখানে এসে ইম্পোর্ট করতে হবে। এই কাজটা কিভাবে করতে হবে আমরা মোটামুটি প্রথম দিকে গত ক্লাসগুলোতে জেনেছিলাম। তো আমরা এখন টুলস থেকে আমরা এখন কোথায় চাপ দিব, এক্সপোর্টে চাপ দিলে আমাদের বর্তমান ফাইলগুলো কি হবে, আমরা আর কি ব্যাকআপ নিতে পারবো বা ডাউনলোড করতে পারবো। আর যদি আমরা টুলস থেকে ইম্পোর্ট করি তাহলে যেটা বাইরে ডাউনলোড করা রয়েছে সেটা আর কি এর ভিতরে আমরা ইনস্টল করতে পারবো বা আপলোড করতে পারবো। তার পূর্বে আমি পোস্টের উপরে চাপ দিয়ে অল পোস্টের ভেতরে গিয়ে দেখে নেবো যে আমাদের কয়টা পোস্ট আছে। দেখতে পাচ্ছি হাবিজাবি কিছু পোস্ট আছে আর কি এইখানে, এগুলো আমরা ডিলিট করে দেবো। তো আমি এখানে 2টাতে টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বাল্ক অ্যাকশন রয়েছে, এখান থেকে মুভ টু ট্র্যাশ এখানে চাপ দেওয়ার পরে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছি ট্র্যাশে 2টা পোস্ট রয়েছে। ট্র্যাশের উপরে চাপ দেওয়ার পরে আমি এখন এখান থেকে টাইটেলের উপরে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে ফেললাম। এরপরে বাল্ক অ্যাকশন এখান থেকে ডিলিট পার্মানেন্টলি দিয়ে আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, তো আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেসে কোনো কিছু ডিলিট করলে সেটা ট্র্যাশের ভেতরে থাকে, এবং ট্র্যাশ থেকে যদি আমরা সেটাকে পার্মানেন্টলি ডিলিট করে দিয়ে দিই তাহলে তখন এটা একেবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা কিছু পোস্ট ডিলিট করে ফেলেছি। এবারে পেজের ভেতরে গিয়ে দেখি যে কোনো কিছু রয়েছে এখানে। দেখতে পাচ্ছি হ্যাঁ 2টা রয়েছে। তো আমি আর কি এখান থেকে টিক চিহ্ন দিয়ে সবগুলোকে সিলেক্ট করে ফেলবো, ফেলে ডিলিট। আচ্ছা, পেজ আমাদের আসলে ডিলিট করার দরকার নাই, কারণ পেজগুলো তো আর পাবলিকলি শো হয় না, পোস্টগুলো পাবলিকলি শো হয়। সেক্ষেত্রে আমি আসলে পেজগুলোকে রেখে দিচ্ছি যে বাই ডিফল্ট যেভাবে রয়েছে সেইভাবে। যদি আমাদের ওয়েবসাইটের পাবলিক ভিউটাকে আমি এখন রিফ্রেশ করি তাহলে কি অবস্থায় আসে একটু খেয়াল করেন। এখানে কিন্তু এখন কোনো পোস্টই শো করছে না। একটু আগে দেখছিলেন যে কয়েকটা পোস্ট শো করছিল, এখন যেহেতু সব কিছুই ডিলিট করে ফেলা হয়েছে তো যার ফলে আর কি কোনো পোস্টই এখন শো করছে না। তো আমরা এখন আমাদের পোস্টগুলোকে আর কি আমাদের ব্লগারের যে পোস্টগুলো ছিল সেই পোস্টগুলো এখন ওয়ার্ডপ্রেসে আমরা এখানে ইম্পোর্ট করব। এই জন্য টুলস থেকে ইম্পোর্ট এখানে চাপ দিচ্ছি। আমরা যেহেতু ব্লগারের পোস্টগুলোকে ওয়ার্ডপ্রেসের ভেতরে নিয়ে আসবো, সেক্ষেত্রে ব্লগারের যে পোস্ট ইম্পোর্ট করার প্লাগইন রয়েছে সেটাকে ইনস্টল করতে হবে। আর যদি ওয়ার্ডপ্রেস থেকে কোনো পোস্ট ব্যাকআপ নেওয়া থাকতো সেটা যদি আমরা আমাদের ওয়েবসাইটের ভেতরে নিয়ে আসতাম সেই ক্ষেত্রে এই ওয়ার্ডপ্রেস প্লাগইনটা ইনস্টল করার প্রয়োজন হতো। তো আমি এখন যে কাজটা করছি সেটা হচ্ছে ব্লগারের থেকে এই যে ইনস্টল নাও এই বাটনটায় চাপ দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে ব্লগার পোস্ট ইনস্টল করার জন্য যে প্লাগইনটা প্রয়োজন সেটা ইনস্টল হয়ে যাচ্ছে। তো প্লাগইন কী জিনিস সেটা আপনাদেরকে আগেই বলেছিলাম। প্লাগইন হচ্ছে সেই জিনিস যেটা অ্যান্ড্রয়েড ফোনে আমরা ব্যবহার করি অ্যাপ হিসেবে, বিভিন্ন সুবিধার জন্য আমরা যেমন বিভিন্ন অ্যাপ ব্যবহার করি আমাদের ফোনে, অনুরূপভাবে ওয়ার্ডপ্রেসে ভিন্ন কাজের জন্য আমাদেরকে ভিন্ন প্লাগইন ইউজ করতে হয়। তো আমি এখন রান ইম্পোর্টার এখানে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পরে আমরা এখন আমাদের ব্লগারের যে ফাইলটা রয়েছে সেটা আর কি এখানে আপলোড করতে পারবো। দেখতে পাচ্ছেন যে এখানে বলছে যে ম্যাক্সিমাম 2 মেগাবাইটের বেশি কোনো ফাইল হলে সেটাকে এর ভেতরে আপলোড করা যাবে না। যদি আমরা ম্যাক্সিমাম 2 মেগাবাইটের কোনো ফাইল আপলোড করতে চাই তাহলে প্রথমে ফাইল সাইজটা বাড়িয়ে নিতে হবে, তারপরে আমরা আপলোড করতে পারবো। তো কীভাবে ফাইল সাইজ বাড়াতে হয় সেগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখতে পারবো। তো আজকে শুধুমাত্র চুজ ফাইল এখানে চাপ দিচ্ছি। দেওয়ার পরে এই যে ব্লগ post.xml যেটা রয়েছে 500 কিলোবাইটের দেখতে পাচ্ছেন, আমি এটার উপরে ক্লিক করে এখান থেকে ওপেন এই বাটনটায় চাপ দিলাম। এরপর আমি এখানে আপলোড ফাইল অ্যান্ড ইম্পোর্ট এখানে চাপ দিচ্ছি। তো এখন দেখা যাক যে এইটা কিভাবে কমপ্লিট হয়। আচ্ছা, তো আমরা যে ফাইলগুলো আমাদের ওয়ার্ডপ্রেসের ভেতরে ইনস্টল করব এটা কোন ইউজারের অ্যাকাউন্টের আন্ডারে যাবে, তো আমি এখান থেকে কাউসার দেখিয়ে দিলাম। যদিও এই মুহূর্তে মাত্র একটা অ্যাকাউন্ট রয়েছে, অনেকগুলো থাকলে এখানে চাপ দেওয়ার পরে সবগুলো চলে আসতো আর কি।
আর হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অর অ্যাসাইন পোস্ট এক্সিস্টিং ইউজার, যদি আপনার অন্য কোনো ইউজারের অ্যাকাউন্টে এইগুলোকে দিয়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে আপনি দিয়ে দিতে পারেন। তো এখানে খেয়াল করেন, মানে এখানে কিন্তু এই যে অ্যাজ এ নিউ ইউজার, মানে এটা নতুন ইউজার একটা তৈরি করতে চাচ্ছে কাউসার নামে। তো আমি এটা না করে আমি যে কাজটা করব, এখান থেকে সিলেক্ট থেকে আমাদের এক্সিস্টিং যে ইউজার অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোর আন্ডারে সেট করে দেবো। তো আমি এখান থেকে কাউসার আইটি আমাদের ডিফল্ট অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটা সিলেক্ট করে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এখন এখান থেকে সাবমিট দেবো। তো নিউ ইউজার দরকার নাই, আমি এটাকে সব কিছু মুছে দিলাম, দিয়ে এখান থেকে কাউসার আইডি দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে সাবমিট বাটনটাই চাপ দিলাম। তো এখন আমাদের ইম্পোর্টের যে প্রসিডিউরগুলো রয়েছে সেগুলো স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন যে এখানে আসলে লোড নিচ্ছে। তো লোড নিতে হয়তো মানে কিছু সময় লাগবে আর কি, বেশিক্ষণ লাগার কথা না, যদিও মাত্র দেখতে পেলেন যে মাত্র 500 কিলোবাইটের ফাইল। তো এই ফাইলটার ভেতরে কী কী রয়েছে আপনারা অলরেডি জানেন। আমরা যখন ব্লগার ওয়েবসাইটে ওই ফাইলটা আপলোড করেছিলাম তখন দেখতে পাচ্ছিলেন যে প্রায় 5-10টার মতো পোস্ট ছিল, তারপরে হচ্ছে বেশ কিছু ছবি ছিল। তো ওই সমস্ত ফাইলগুলো কিন্তু আসলে ওই এক্সএমএল ফাইলের ভেতরে আছে, যেগুলো আমরা এখন ওয়ার্ডপ্রেসে ইম্পোর্ট করতে যাচ্ছি, এবং সেইগুলো কিন্তু এই আস্তে আস্তে এগুলো সব চলে আসবে আমাদের ওয়েবসাইটের ভেতরে। দেখতে পাচ্ছেন যে এখানে বলছে অল ডান, হ্যাভ ফান। আচ্ছা, তো আমরা এখন চেক করে দেখব যে সকল পোস্টগুলো আমাদের ওয়ার্ডপ্রেসের ভেতরে চলে আসছে কিনা। এটা চেক করার জন্য আমি এখন পোস্ট থেকে অল পোস্ট এখানে চাপ দিচ্ছি। তো চাপ দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ব্যাম, সকল পোস্টগুলো আর কি এখানে চলে আসছে খুব সুন্দরভাবে, তাই না? বেশ কয়েকটা পোস্ট করে, কতগুলো পোস্ট, প্রায় 12টা পোস্ট দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটের ভেতরে চলে আসছে। আমরা যদি এখন মিডিয়া এখানে চাপ দিই, লাইব্রেরিতে, মিডিয়া থেকে লাইব্রেরিতে, তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে যতগুলো ছবি ছিল প্রত্যেকটা পোস্টের ভেতরে সকল ছবি এখানে অটোমেটিক্যালি আপলোড হয়ে গেছে। কি মজা, তাই না? আচ্ছা, তো আমরা যেহেতু আমাদের সমস্ত পোস্টের ফাইলগুলো এখানে কি করলাম, মানে হচ্ছে ইম্পোর্ট করলাম, তো সব কিছু আর কি চলে আসছে, আমাদেরকে কোনো কিছু করতে হয় না। আমরা এর আগে দেখেছিলাম যে মিডিয়ার ভেতরে আমাদের সকল এইগুলো আর কি কোনো কিছু ছিল না, ফাঁকা ছিল, এখন সব কিছু আর কি চলে আসছে। এখন যদি এই অবস্থায় আমি আমাদের ওয়েবসাইটে গিয়ে যদি রিফ্রেশ করে দেখি তাহলে দেখবো যে সকল কন্টেন্টগুলো চলে আসছে। হ্যাঁ, এখন মোটামুটি এটা একটা ওয়েবসাইট ফিল আসছে, তাই না? আচ্ছা, তো খেয়াল করেন এটা একটা কমপ্লিট মোটামুটি ওয়েবসাইট আর কি হয়ে গেছে। তো দেখেন এখানে সব আর মনে হচ্ছে না যে এই থিমটা ইনস্টল করা লাগবে, তাই না? মনে হচ্ছে একদম ফুল অ্যান্ড ফাইনাল আমাদের ওয়েবসাইট রেডি হয়ে গেছে। আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরি তৈরি করেছিলাম দেখতে পাচ্ছেন যে সব ক্যাটাগরিগুলো এখানে শো করছে, আর কোন পোস্টের ভেতরে কতগুলো ক্যাটাগরি আমরা দিয়েছিলাম সেইভাবে সব কিছু দেখতে পাচ্ছেন যে এইখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে থিম সেট আপ করতে হয়, তারপরে হচ্ছে কিভাবে অন্য একটা ওয়েবসাইটের থেকে ফাইলগুলো আপনার ওয়েবসাইটে ইনস্টল করতে হয়, সেটা আর কি আজকের ক্লাসে আপনাদেরকে দেখালাম। তো এই পর্যন্ত কমপ্লিট করবেন আপনারা আপনাদের ওয়েবসাইটে। কমপ্লিট করার পরে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ফেসবুক মেসেঞ্জার গ্রুপে মেসেজ করে দিয়ে দেবেন, আর তার সঙ্গে উল্লেখ করবেন যে কত নম্বর ক্লাস ভিডিও দেখে কি কি কাজগুলো করেছেন। তো আপনি বলবেন যে হচ্ছে, যেমন আজকের ক্লাসটা হচ্ছে 4 নম্বর চ্যাপ্টারের কত নম্বর ক্লাস, এটা হচ্ছে 4 নম্বর ক্লাস। তো সেই ক্ষেত্রে আপনি বলবেন যে 4.4 এর আপনি থিম সেট আপ করেছেন এবং ফাইল আপলোড করেছেন, করে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের প্রাইভেট ফেসবুক মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবেন। আচ্ছা, তো দিয়ে দেওয়ার পরে আমি সেগুলো দেখবো যে আপনার ঠিকঠাক মতো কাজ করেছেন কিনা। এর পরের ক্লাসে আমরা এই ওয়েবসাইটের সকল কন্টেন্টকে ইচ্ছা মতো কীভাবে কাস্টমাইজ করা যায় সেই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। তো পরবর্তী ক্লাস ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।